দূর শহরের এক ফ্ল্যাটে সিদ্ধার্থ একাই থাকে। দিনগুলো কাটছিল একঘেয়ে নির্ভার। তবে হঠাৎ করে তার জীবনের ঘড়ির কাঁটা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করলো। প্রথমে বিষয়টা পাত্তা না দিলেও যত দিন যায় বুঝতে পারে এই ফ্ল্যাটে সে একা নয়। তখন থেকেই তার জীবনের ক্যানভাসে শুরু করলো ভয়ের, বিষাদের আর অজানা রহস্যের এক অন্ধকার প্রতিচ্ছবি। বলছিলাম আজকের মুভি পিশাসুর কথা। একটা অপয়া সকাল, নরম আলোয় ভিজে থাকা শহরের এক কোনায় হঠাৎই রাস্তার মোড়ে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। একজন মেয়ে ভবানী পড়ে আছে রক্তে ভেসে, নিথর নিস্পন্দ। চারপাশ থেকে ছুটে এলো মানুষ, উৎসুক চোখে, কেউ ভয় কেউ দয়ায়। সিদ্ধার্থ তখন ঠিক সামনে। একজন অটোওয়ালার কাছে জানতে পারলো ভবানীর স্কুটিকে একটা সবুজ গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে, কিন্তু নম্বর কেউ দেখেনি, শুধু রয়ে গেছে রক্ত আর চিৎকার। ভবানীর রক্তপাত দেখে গা শিউরে ওঠে সিদ্ধার্থর। দুজন অটোওয়ালার সাথে মেয়েটিকে তুলে নেয় অটোতে, আর একজন মহিলা ভবানীর ফোন থেকেই ওর বাড়িতে খবর পাঠায়। সিগনালে লাল বাতি জ্বললেও অটো গিয়ে ধাক্কা মারে এক পথচারীকে। সে রেগে উঠে তেড়ে আসে, কিন্তু অটোতেই ভবানীর রক্তাক্ত মুখ দেখে থেমে যায়। হাসপাতালে যখন ভবানীকে নামানো হচ্ছিল তখন সিদ্ধার্থর দিকে তাকিয়ে সে একটা অদ্ভুত হাসি দেয়। জানে চিনে না, তবুও বিশ্বাস করে হাত বাড়ায় শেষবারের মতো। আকুতি জানায়, যেন বলে আমায় বাঁচাও। ওটিতে ঢোকার আগে হাতটা ওর চেপে ধরে, আর সেই চেপে ধরা হাতটা ছাড়িয়ে নিতেই ভবানীর শরীরটা একবার কেঁপে উঠে বলল বাবা, আর সেইখানেই থেমে যায় নিঃশ্বাস। সিদ্ধার্থ যেন হিম হয়ে যায়। জীবনের প্রথমবার তার চোখের সামনে কেউ মারা গেল। শুধু মারা গেল না, একটা অজানা অনুভব রেখে গেল। ভবানীর মৃত্যু সংবাদ পেয়ে তার বাবা পাগলের মতো ছুটে আসে। স্ত্রীকে আগে হারিয়েছেন এবং এই মেয়েটি ছিল তার সব। হাসপাতালের করিডোরে পড়েছিল ভবানীর এক পাটি জুতো। সেই জুতো হাতে নিয়ে সিদ্ধার্থ চুপচাপ বেরিয়ে আসে। মনে হচ্ছিল যেন কোনো কথা, কোনো কান্না এখন এই নিঃশব্দতার থেকেও দুর্বল। এরপর কেটে গেছে কিছুদিন। সিদ্ধার্থ একজন ভায়োলিন আর্টিস্ট, কিন্তু সেই দিনের পর যেন সুরগুলো ওর আঙুলে এসে কাঁদতে শুরু করেছে। ভায়োলিনে আসে না আনন্দের সুর, বাজে শুধু ক্ষত আর কষ্ট। সন্ধ্যা নামলেই সে তার লাল গাড়ি নিয়ে চলে যায় সাবওয়ের নিচে। অন্ধ ভিখারিদের ভিড়ে বসে বাজাতে থাকে তার হৃদয়ের ভাঙা সুর। প্রতিদিন যা রোজগার হয় সবটা দিয়ে আসে তাদের, নিজে শুধু এক গভীর শূন্যতায় ডুবে থাকে। বন্ধু বদ্রি একদিন এসে দেখে এই দৃশ্য, রাগে তেতে ওঠে। কিন্তু একজন বন্ধুর রাগ যতটা ক্ষণস্থায়ী হতে পারে ততটাই। সে বুঝে যায় ভবানীর মৃত্যু ভিতর থেকে গিলে ফেলছে সিদ্ধার্থকে। এরই মধ্যে ঘটে যায় ঘটনা। এক বাইকওয়ালা এক পথচারীকে ধাক্কা মেরে পালাতে যায়। সিদ্ধার্থ আর নিজেকে সামলাতে পারে না, গিয়ে লোকটাকে বেধড়ক পেটায়। বদ্রি হতবাক হয়ে যায় এমন রাগ দেখে, তবুও শান্তভাবে বলল, তুই কিছুদিন ড্রিঙ্কস কর, একটু হালকা হ। সেই সন্ধ্যায় সিদ্ধার্থ দুটো বিয়ারের বোতল নিয়ে আসে। তবে ফ্ল্যাটের নিচে বসে থাকা তিনজন ছেলেকে দেখে বোঝা গেল ওরা ওত পেতেই বসেছিল। একজন 100 টাকা ধার চাইলে সিদ্ধার্থ দিয়ে দেয়। লিফট কাজ করছে না, সিঁড়ি ভরসা। দোতলার বাসিন্দা আবারও বউটাকে পেটাচ্ছে। দেওয়ালের ওপাশ থেকে সে কান্না যেন কাঁচের মতো কেটে যায় বুকে। একই ফ্লোরে থাকে মাগেশ, একটু অন্যরকম হলেও ছেলেটা দারুণ। সিদ্ধার্থর সঙ্গে ওদের ভালোই সম্পর্ক। ঘরে ঢুকে বিয়ার আর ওপেনার রেখে স্নানে যায়, কিন্তু ফিরে এসে দেখে ওপেনার উধাও, খুঁজেও কিছু পায় না। ড্রিঙ্কসে অভ্যস্ত না থাকায় সে দাঁত দিয়ে খুলতে পারেনি ছিপি। অগত্যা সোফায় গা এলিয়ে দেয়। হঠাৎ একটা শব্দ, দরজা খুলে দেখে মাগেশ দাঁড়িয়ে আছে, চোখ মেলে কারোর দিকে তাকিয়ে হাসছে। সিদ্ধার্থ ওকে বাবা মার কাছে দিয়ে এসে ঘুমিয়ে পড়লে দেখা যায় ঘরের ভিতর তখন যেন কারোর উপস্থিতি। সকালে ঘুম ভাঙে ফোনের অ্যালার্মে। গায়ে চাদর দেখে চমকে ওঠে, কারণ সে তো রাতে কিছুই নেয়নি। তবে অত শত না ভেবে তাড়াতাড়ি বেরিয়ে যায় রেকর্ডিংয়ে। প্রতিদিনের মতো আজও দাঁড়িয়ে পড়ে ভবানীর অ্যাক্সিডেন্টের জায়গায়, চুপচাপ যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। সেদিন সাবওয়ে থেকে ফেরার পথে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। কয়েকজন গুন্ডা অন্ধদের কাছ থেকে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল। সিদ্ধার্থ কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকেনি। 5 জন হলেও সে একাই রুখে দাঁড়িয়েছিল তাদের সামনে। শুরু হয় হাতাহাতি। তীব্র ধাক্কাধাক্কির মাঝে একসময় ওরা সিদ্ধার্থকে কাবু করে ফেলে। ওদের লিডার এক ভাঙা কাঁচের বোতল তুলে নেয়, সেটা ওর গলায় বসিয়ে দিতে উদ্যত। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে, কাঁচের বোতলটা ঘুরে যায় তার নিজের দিকে। লিডার নিজেই নিজেকে আহত করে ফেললো। গুন্ডারা আহত লিডারকে নিয়ে পালায়, আর সিদ্ধার্থ ফ্ল্যাটে ফিরে আসে, গায়ে ক্ষত আর মনে আতঙ্ক। ফ্ল্যাটে ঢুকে দেখতে পায় নিচের ফ্লোরে সেই স্বামী স্ত্রীর মধ্যে আজও ঝগড়া চলছে। লোকটা বউকে মারছে। সিদ্ধার্থ একবার থেমে তাকায়, তবে কিছু না বলেই চলে যায় উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে মাগেশ বল নিয়ে খেলছে, কিন্তু বলটা ওর দিকে কি ছুঁড়ছে। ভীত সিদ্ধার্থ এইবার আর দেরি করতে চায় না। নতুন একটা ওপেনার কিনেছে, আজ কিছু না হলেও সে বিয়ার খেয়েই ছাড়বে। ফ্রিজ থেকে বোতল বের করে টেবিলে রাখে, কিন্তু স্নান থেকে ফিরে এসে দেখে ওপেনার আবারও উধাও। এমনকি দেওয়ালে ঝোলানো চাবির গোছাটাও নেই। এতবার এমন কেন হচ্ছে? প্রতিটা রুম একে একে খুঁজে দেখার পর মাগেশের মায়ের কাছ থেকে আরেকটা ওপেনার নিয়ে ঘরে ঢুকে থমকে যায়। বোতল দুটো ভাঙা অবস্থায় মেঝেতে ছড়ানো। এইবার সে বুঝে যায় এটা শুধু কাকতালীয় নয়। অগত্যা উপায় না দেখে বন্ধু বদ্রিকে ডাকে। সব ঘটনা বলার পর জানায় যে এই ফ্ল্যাট হন্টেড। বদ্রি প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ এই ফ্ল্যাট সিদ্ধার্থ 3 বছর ধরে ভাড়া নিয়ে আছে, আর 3 বছর আগে এইখানে কেউ মরেনি। তাহলে হন্টেড হওয়ার তো প্রশ্নই ওঠে না। এইভাবেই রাতে গল্প করতে করতে দুজন ঘুমিয়ে পড়ে। ঠিক মাঝরাতে বদ্রির ঘুম ভাঙল, কারণ নিঃশব্দ উপস্থিতি তার কানে ফিস ফিস করছে। প্রথমে ভাবে হয়তো সিদ্ধার্থ মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে সিদ্ধার্থ তো ঘুমিয়ে। এই অনুভূতি, এই ঠান্ডা শ্বাস, এক অজানা শক্তির ছায়া। তারা এরপর আর থাকতে পারে না। রাতের গভীরে দুজন একসাথে রাস্তায় নেমে পড়ে। তাদের দেখে এক পেট্রোলিং অফিসার জিজ্ঞেস করে, এই রাস্তায় কেন? বদ্রি বলে, আমরা পাগল নই, চোরও নই, আমরা ভায়োলিন বাজাই। কিন্তু আজ আমাদের ঘরে কিছু একটা হয়েছে। অফিসারের কাছ থেকে ফোন নিয়ে তারা এক বন্ধুকে কল করে।
সে বন্ধুর মাধ্যমে জামা কাপড়ের ব্যবস্থা করে বাকিটা রাত বাইরে কাটায়। পরের দিন সকালে তারা ডেকে আনলো এক প্রসিদ্ধ শামান আর তার সাগরেতকে। শামান অনেকক্ষণ ফ্ল্যাটের এদিক ওদিক ঘুরে সিদ্ধার্থর বিছানার পাশ থেকে একটা পাকা চুল খুঁজে পায়। সেই চুল জলের সাথে মিশিয়ে তখন পান করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই সে 50,000 টাকা দাবি করে। সিদ্ধার্থ কিছু না ভেবেই রাজি হয়। টাকার বান্ডিল রান্নাঘরে ছুঁড়ে শামান রীতিমতো অদ্ভুত আচরণ করতে শুরু করে। হঠাৎ করেই ওর শরীর থরথর করে কাঁপতে থাকে, চোখ উল্টে যায়, গলায় অদ্ভুত আওয়াজ। তাকে দেখে মনে হচ্ছিল যেন কারো দখলে চলে গেছে। সে একটা কাগজে লেখে যে এই ফ্ল্যাটের ঠিক উত্তর দিকে একটা কুয়ো রয়েছে। সেই কুয়োতে 27 বছর আগে এক গর্ভবতী মেয়েকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। তার আত্মাই এইখানে এখন বিরাজ করছে। আর এই আত্মা থেকে মুক্তি পেতে হলে কিছু সোনা নিয়ে জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় পুঁতে আসতে হবে। এই কথা জানিয়ে শামান রান্নাঘর থেকে টাকা আনতে গিয়ে দেখে যে টাকাগুলো নেই। কিন্তু হঠাৎই রান্নাঘরের চিমনি থেকে এক বিকট অশরীরী শক্তি ঝাঁপিয়ে পড়ে শামানের উপর। তাকে টেনে তুলে নিলে ছটফট করতে থাকে। একটা সময় সব থেমে যাওয়ার পর শামান সিদ্ধার্থর দিকে তাকিয়ে ওর হাত ধরে করুণ স্বরে বলে, বাবা। তারপরেই অজ্ঞান। পরক্ষণে সম্বিত ফিরতে দুজনে ভয় পালিয়ে যায়। কিন্তু তার ঠিক আগেই তারা দেখে চিমনি থেকে 50,000 টাকা এসে মেঝেতে ছড়িয়ে পড়ে রয়েছে। এখানে সিদ্ধার্থ সন্দেহের আর অবকাশ রইল না, কারণ এই ফ্ল্যাটে যে আত্মা আছে সে আর কেউ নয়, স্বয়ং ভবানী। সিদ্ধার্থ ঠিক করলো সে আর এই ফ্ল্যাটে থাকবে না। সাবওয়ের অন্ধকার, ভিখারিদের সরলতা আর ভায়োলিনের করুণ সুরই হবে এখন তার আশ্রয়। কিন্তু ঠিক তখনই একটা ফোন আসে। স্ক্রিনে ভেসে ওঠে পরিচিত নাম, মা। ফোনটা চিন্তা বাড়িয়ে তোলে, কারণ মা ওকে না জানিয়ে ফ্ল্যাটে এসে গেছেন। তড়িঘড়ি করে সিদ্ধার্থ ফিরে আসে, দেখে মা বসে আছে। হেসে বললেন, তোর বাবা মান্দাপামে বিজনেস অডিটে গেছে, তাই ভাবলাম তোর কাছে এসে কিছুদিন থাকি। কিন্তু সিদ্ধার্থর চেহারায় স্বস্তি নেই, বরং চিন্তার টান পড়ে তার কপালে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তোমার এখানে থাকা ঠিক হবে না, কারণ এই ফ্ল্যাট হন্টেড। মা চোখ বড় করে তাকিয়ে হেসে ফেলল, তুই কি এখনকার যুগে দাঁড়িয়ে ভূতের গল্পে বিশ্বাস করিস? সিদ্ধার্থ বোঝানোর চেষ্টা করে, তাই সে বিয়ার আর ওপেনার টেবিলে রেখে মাকে নিয়ে বাথরুমে যায় প্রমাণ দেখাতে, কারণ এই ঘরে অদৃশ্য শক্তি আছে। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দেখে সব আগের জায়গায় ঠিকঠাক পড়ে আছে, কোনো অদ্ভুত কিছুই ঘটেনি। এই দেখে মা রেগে বলে যে আমি এইখানেই থাকবো, ফালতু নাটক বন্ধ কর। পরের দিন বদ্রি একটা চালাকি করে ল্যান্ডলাইন থেকে সিদ্ধার্থর মা মানে জানকীকে ফোন করে বলে, আমি ডক্টর সুরেশ বলছি মান্দাপাম থেকে। আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়েছেন, হসপিটালে ভর্তি, তবে চিন্তার কিছু নেই। কিন্তু এতে প্ল্যান উল্টো ফল দেয়। জানকী রেগে বলে, ফোন দাও, আমি জানি এটা বদ্রির কাজ। আমি মিথ্যে বলেছিলাম, ওর বাবা কোথাও যায়নি, বাড়িতে বসে ক্রিকেট দেখছে। প্রথমে ভূত আর এখন অ্যাক্সিডেন্ট। সিদ্ধার্থ ভয় ফোন রেখে দেয়, কিন্তু সেই সাথে মনে এক অজানা আতঙ্ক, যদি ভবানীর আত্মা মায়ের ক্ষতি করে। বেলায় জানকী মাগেশকে সঙ্গে নিয়ে বাজার থেকে ফিরছিলেন, তখনই নিচের তলা সেই লোকটা আবার তার স্ত্রীর গায়ে হাত তোলে। জানকী আর সহ্য করতে পারেনি, প্রথমে মুখে প্রতিবাদ করলেও পরে পুলিশে ফোন করতে গেলে লোকটা রেগে এটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাথায় গুরুতর আঘাতে রক্ত ছড়িয়ে পড়ল। মাগেশের মা ছুটে এলে মাগেশ উঠে যায় উপরে, হাতের বলটা ছুঁড়ে মারে লোকটার দিকে। লোকটা এই দেখে মাগেশকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই ভবানী এসে ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর। ভয়ঙ্কর শক্তিতে টেনে হিঁচড়ে নিয়ে যায়, পেটাতেও ছাড়ে না। আর এদিকে সিদ্ধার্থর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে ভবানী। কয়েক মিনিটের মধ্যে পুরো ফ্ল্যাট স্তব্ধ, লোকটা নিস্তেজ হয়ে পড়ে। মাগেশ দরজা খুলে দিলে সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে, এতক্ষণে কি হয়ে গেল। সিদ্ধার্থ এসে দেখে মায়ের মাথা ফেটে গেছে, তবে মা বলেন বাথরুমে পা পিছলে পড়ে গেছে। এই কথা বিশ্বাসযোগ্য মনে না হলে সিদ্ধার্থর মায়ের সঙ্গে ঝগড়া লেগে যায়। মা প্রশ্ন করেন, তুই কি কারোর প্রেমে পড়েছিস? আর ওই দেওয়ালে টাঙানো এক পাটি জুতো কার? সে যদি চায় তিনি ওই মেয়ের পরিবারের সাথে কথা বলবেন। সিদ্ধার্থ দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, মা, যার কথা তুমি বলছো না, সে মারা গেছে, তার সঙ্গে কথা বলার আর কোনো উপায় নেই। জানকী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ছেলের চোখের দিকে তাকিয়ে বলেন, আজ সন্ধ্যায় ফিরে যাব, টিকিট কাট। এই কথায় সিদ্ধার্থের মুখে দীর্ঘদিন পর এক টুকরো হাসি ফোটে। সে ছুটে যায় বাসের টিকিট কাটতে। এদিকে মা ততক্ষণে স্নানে ঢুকেছেন, আর ঠিক তখনই সাবানে পা পিছলে পড়ে গুরুতর আঘাত পান। ঘরে কেউ ছিল না, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভবানী তাকে বাইরে এনে মাগেশদের ঘরের সামনে রেখে দরজায় নক করে চলে যায়। মাগেশের মা দরজা খুলে দেখে রক্তাক্ত জানকী মাটিতে পড়ে আছেন। টিকিট কেটে ফিরে এলে এই ঘটনা দেখে সিদ্ধার্থ স্তব্ধ। এই বাসা নিশ্চিত এটা ভবানীর কাজ। মায়ের রক্তাক্ত মুখ দেখে সিদ্ধার্থর বুক ফেটে যায়। সে কিছু না ভেবেই দ্রুত মাকে নিয়ে হসপিটাল যায়, কিন্তু হসপিটাল যাওয়ার আগে সে থামে। একবার চিমনির সামনে দাঁড়িয়ে নিঃশব্দে ভবানীর উদ্দেশ্যে মুখ খোলে, আমি কি এমন করেছি যে আমাকে শাস্তি পেতে হচ্ছে? আমি তো চেষ্টা করেছিলাম সেদিন তোমায় বাঁচাতে, হয়তো পারিনি, কিন্তু আজও তোমার মৃত্যু আমাকে তাড়া করে। তারপর চোখ বন্ধ করে বলে, তুমি যদি আমার মায়ের ক্ষতি করো, আমি নিজেকে শেষ করে তোমার থেকেই প্রতিশোধ নেব। সেই হুঁশিয়ারি রেখে সিদ্ধার্থ চলে যায়। কিন্তু এইবার তার ভিতরটা যেন আর কাঁপছে না, বরং ভিতরে জন্ম নিয়েছে এক সিদ্ধান্ত। মাকে হাসপাতালে ভর্তি করে দুই বন্ধুর সঙ্গে খোঁজ নেয় সেই অটোওয়ালার, নাম আদাই কালাম, যে ভবানীর দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। আদাই কালাম প্রথমে রেগে যায়। সে বলে, আমাকে শুধু পুলিশ নয়, ভবানীর বাবাও প্রতিদিন জেরা করছে। ও তো আমায় 10,000 টাকা পর্যন্ত দিতে চেয়েছিল চালকের সন্ধান দিলে, কিন্তু আমি তো কিছুই জানি না। সিদ্ধার্থ এবার অনুরোধের সুরে ভাঙা কণ্ঠে বলে, আমাকে শুধু ভবানীর বাবার ঠিকানাটা দিন প্লিজ। অবশেষে জানায় ঠিকানা, তিরুশুলাম স্টেশনের পাশে বরফ ফ্যাক্টরি লাগোয়া এক ঘর। ওরা দ্রুত সেখানে পৌঁছে দেখে ফ্যাক্টরি বন্ধ, আর ফ্যাক্টরি লাগোয়া ঘরটার দেওয়ালে ভবানীর একটা বড় ছবি টাঙানো। ছবিটার সামনে দাঁড়িয়ে সিদ্ধার্থ যেন আরেকবার ভবানীর চোখের দিকে তাকিয়ে আনমনা হয়ে বেরিয়ে আসে। বাইরের কিছু শ্রমিক ভবানীর কবরটাকে মেরামত করছে। তাদের থেকে জানতে পারে ভবানীর বাবা এখন জঙ্গলে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছেন। বন্ধুরা ডেকে বলে, ওর আত্মা এখনো রয়ে গেছে। তুই তো জানিস আত্মা তখনই শান্তি পায় যখন শরীর আগুনে বিলীন হয়। কিন্তু সিদ্ধার্থর চোখে কোনো অভিযোগ নেই।
শুধু কষ্ট আর এক চাপা সিদ্ধান্ত, এই কাহিনীর শেষ তাকে খুঁজে বের করতেই হবে। হাসপাতালে গিয়ে সিদ্ধার্থ জানতে পারে তার মা এখন অনেকটাই সুস্থ, তবে আরো 3 দিন ওইখানেই থাকতে হবে তাকে। এবং এই সুযোগ কাজে লাগিয়ে সে আর বদ্রি সিদ্ধান্ত নেয় এইবার ভবানীর আত্মাকে তাড়াতে যা যা করার দরকার তারা করবে। তারা একত্র করে এক শামান, এক মৌলবী আর এক পাদ্রীকে। 3টে বিশ্বাস, 3টে পথ, কিন্তু উদ্দেশ্য একটাই, এক অলৌকিক আত্মাকে মুক্তি দেওয়া। সব শেষ হলে পাদ্রী তাদের একটাই কথা বলেন, আজ রাতে ঘরের দরজাটা খোলা রেখো যেন আত্মা সহজে মুক্তি পায়। তারা সেটাই করলো। ফ্ল্যাটের দরজা খোলা রেখে সবাই ছাদে শুতে যায় একটু হালকা হওয়ার জন্য। কিন্তু তখনই নিচে ঘটে যায় কিছু ঘটনা যার জন্য কেউ প্রস্তুত ছিল না। সোসাইটির সেই 3 বকাটে ছেলে, তাদের একজন খাবার চুরি করতে আসে সিদ্ধার্থের ফ্ল্যাটে। ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তার চোখে একরাশ লোভ, বাড়ির দামি জিনিসগুলো একে একে বাছাই করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই ঘটে অদ্ভুত ঘটনা। যে জিনিসগুলো ও এক জায়গায় রাখে সেইগুলোই হঠাৎ করে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। থামতে থাকে সে, আতঙ্কে দৌড়ে যায় চিমনির কাছে। হয়তো মনে করেছিল লুকোতে পারবে, কিন্তু তখনই পিছন থেকে ভবানীর আত্মা ঝাঁপিয়ে পড়ে তার উপর। ছেলেটার চিৎকার শুনে বাকিরা ছাদ থেকে নেমে আসে এবং ওর অবস্থা দেখে হাসবে নাকি ভয় পাবে কেউ বুঝে উঠতে পারে না। সিদ্ধার্থের শরীর তখন কাঁপছে, মুখে একটাই কথা, ও এখানে আছে, এখনো আছে। সিদ্ধার্থ আর শান্ত থাকতে পারল না। রাতের আধারে ছুটে যায় ভবানীর বাবার কাছে। সে আর কিছু শুনতে চায় না। সামনের জমিতে কবর খুঁড়ে ফেলতে শুরু করে। ভবানীর বাবা ছুটে এসে কাঁপা হাতে সিদ্ধার্থদের পা ধরে বলে, আমি হাত জোর করে বলছি কবর খুঁড়ো না। কিন্তু ওরা থামে না। রাগে ভবানীর বাবার উপর হাত তুলতে যায়। এই দৃশ্য দেখে সিদ্ধার্থ থেমে গেল। তার গলায় এক অদ্ভুত বিষাদ। ভবানী যদি প্রতিশোধ নিতে চায় তবে আমার থেকে নিক, কিন্তু আমার মায়ের কি দোষ? সে বলে তার উচিত মেয়ের বডি কবর থেকে বের করে জ্বালিয়ে দেওয়া, এতে যদি তার আত্মা মুক্তি পেয়ে সিদ্ধার্থর ফ্ল্যাট থেকে যায়। ভবানীর বাবা কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে কান্না, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। সে ধীরে ধীরে বলল, তুমি বলছো ভবানীর আত্মা তোমার ফ্ল্যাটে থাকে, কিন্তু কেন যাবে ও তোমার কাছে? এই প্রশ্নের উত্তর তখনও সবার কাছে অজানা। ভবানীর বাবা আর কোনো প্রশ্ন করেন না। সিদ্ধার্থকে নিয়ে রওনা দেয় তাদের ফ্ল্যাটের দিকে। সেখানে পৌঁছে তারা একসঙ্গে ভবানীর অপেক্ষা করে। হঠাৎই ফোন বাজে। অচেনা নম্বর। সিদ্ধার্থ ফোন কেটে দেয়। একবার, দুবার, বারবার। ফোনের পর ফোন আসতেই থাকে। শেষমেশ ল্যান্ডলাইনে ফোন আসায় বদ্রি রিসিভ করলে দেখে হাসপাতাল থেকে মায়ের ফোন। সিদ্ধার্থ বলে, এবার আপনি নিজেই শুনুন ভবানী আমার মায়ের সাথে কি করেছে। জিজ্ঞাসা করলো, মা তোমায় বাথরুমে ফেলে কে মারতে চেষ্টা করেছিল? সত্যিটা বলো তো, সবাই শুনতে চায়। কিন্তু মা যা বলল তা শুধু সিদ্ধার্থ নয়, ভবানীর বাবাকেও স্তব্ধ করে দেয়। বলেন, তুই যাকে পিশাচ ভাবছিস সে আসলে একজন দেবী, সেই আমায় বাঁচিয়েছে। জানকি ধীরে ধীরে সব খুলে বলল। তুই যখন বলতিস ফ্ল্যাটে কেউ আছে আমি হাসতাম, কিন্তু সেদিন বাথরুমে পড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে আমায় টেনে বাইরে নিয়ে এলো। আমি জানি সে মানুষ নয়, কিন্তু তার স্পর্শে ছিল না কোনো ক্ষোভ, ছিল কেবল কোমলতা। মা হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হাসপাতাল থেকে ফোন কেটে দিলে সিদ্ধার্থর মাথা লজ্জায় হেঁট হয়ে যায়। ভবানীর বাবা চুপচাপ উঠে গিয়ে একটা সিগারেট আর দেশলাই রেখে দেয় চিমনির সামনের টেবিলে। তখনই চিমনির অন্ধকার থেকে ভবানী বেরিয়ে আসে। সে নিচে নেমে এসে টেবিল থেকে সিগারেট আর দেশলাই তুলে আবার চিমনির গভীরে মিলিয়ে যায়। ভবানীর বাবার চোখ ঝাপসা হয়ে আসে। তিনি পাগলের মতো ছুটে যান চিমনির দিকে। চিৎকার করে বলেন, ভবানী তুই আমায় ছেড়ে গেছিস কেন? দেখ আমি তো আর ধূমপান করি না, আমার সাথে বাড়ি ফিরে আয় মা, তোকে ছাড়া ঘরটা ফাঁকা। তুই না থাকলে ফ্যাক্টরিটাও শূন্য লাগে। তোর মতো কেউ ছিল না যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো। ভবানী খুব কাছে এসে আবার দূরে চলে যায়। তারপর সে চিমনির ভিতর থেকে বেরিয়ে আসে দুটো হাত। সেই হাত দিয়ে বাবার চোখের জল মুছিয়ে দেয়। ভবানীর বাবা বলে, তিনি চাইলে নিজেকে শেষ করে দিতে পারতো, তবে তার একটা কাজ এখনো বাকি। তিনি ওই লোকটাকে খুঁজছে যে ভবানীর মৃত্যুর জন্য দায়ী। ভবানী একবার বলে দিক তার পরিচয়, সে নিজে গিয়ে খুন করবে। কিন্তু এই ঘটনা বলতেই ভবানী চলে যায়, আর আসে না, হারিয়ে যায় বাতাসের মধ্যে। সিদ্ধার্থ তখন এসে ভবানীর বাবার হাত ধরে বলে, আমি ভুল বুঝেছিলাম কাকু, আজ জানলাম সে কাউকে ক্ষতি করতে আসেনি, সে শুধু থেকে গেছে আমার পাশে নিঃশব্দে নীরব ভালোবাসায়। সিদ্ধার্থ ভবানীর সেই এক পাটির জুতোটা তুলে দিয়ে বলে, যদি ভবানী বেঁচে থাকতো আমি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। ভবানীর বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ বুঝলাম ভবানী কেন তোর কাছেই ফিরে এসছে। আমি যখনই ওকে জোর করতাম বিয়ে করতে, সে বলতো, যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাবো সেদিন নিজেই বিয়ে দিতে বলবো তোমায়। চোখে জল নিয়ে ভবানীর বাবা বলেন, আজ সন্ধ্যায় তার সৎকার হবে আগুনেই। কিন্তু সিদ্ধার্থ বাধা দেয়, না এখন না, তাকে তো আমি ভুল বুঝে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আজ যদি তাকে সত্যি চিরতরে বিদায় দিই তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সে ভবানীর বাবার কাছে 3 দিনের সময় চায়। এই সময়ের মধ্যে সে খুঁজে বার করবে সেই মানুষটিকে যার ভুলে ভবানী হারিয়ে গেছিল জীবনের মায়া থেকে। ভবানীর বাবা মাথা নাড়েন। এই যেন এক অদ্ভুত শান্তির সন্ধানে দুজন মানুষের এক চুক্তি। সিদ্ধার্থ আর সময় নষ্ট করলো না। সে বন্ধুদের সঙ্গে যায় লোকাল থানায়। পুলিশকে বলে ভবানীর বাবা আসলে তার আঙ্কেল। তথ্য অবশ্য মিলল। সেই অটোওয়ালা থেকে জানা গেছে যে অ্যাক্সিডেন্টের দিন একজন সবুজ গাড়ি চুরি করে পালাচ্ছিল, যেটার সাথেই ভবানীর অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে ভয়ের চোটে লোকটা গাড়ি পাইলট থিয়েটারের সামনে রেখে পালিয়ে যায়। যেটুকু জানা গেছে, গাড়ির মালিক গাড়ি বিক্রির জন্য হাবিবুল্লাহ রোডের মেকানিকের কাছে দিয়ে গেছিল। সেই সূত্র ধরে তারা সেখানে পৌঁছয়। গ্যারেজে পৌঁছে তারা একটা সবুজ গাড়ি দেখে ফেলে। তবে গ্যারেজের লোক গাড়িটা দেখে অবিচল, বলেই দেয় এই গাড়ি বিক্রির জন্য নয়, যাও চলে যাও এখান থেকে। কিন্তু সিদ্ধার্থ থামে না। ওরা গ্যারেজের এক কর্মীকে গোপনে ধরে তাকে বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জানতে পারে গ্যারেজের মালিক ওর আত্মীয় সম্পদের থেকে সবুজ গাড়িটা ধার করে, এবং সেদিন থেকে পুলিশ ওদের পিছু নিয়েছিল বটে, কিন্তু রবি গাড়িটা নিয়ে পালায়। রবির খোঁজ পাওয়া যায় এক সেলুনের মধ্যে। সিদ্ধার্থ গিয়ে তাকে চেপে ধরে, তুই ভবানীকে মেরেছিস তাই না?
রবি অস্বীকার করে বলে যে আমি কাউকে ধাক্কা মারিনি, আমি তো ওকে দেখিনি। রবি জানায় অ্যাক্সিডেন্টের দিন তার বউয়ের সঙ্গে সে ছিল। 13 বছর বিয়ে হলেও তাদের কোনো সন্তান হয়নি, সেই কারণে তারা হসপিটাল থেকে একটা শিশু চুরি করে পালাচ্ছিল। এই কথা শুনে সবাই হতবাক। সে বলে হ্যাঁ আমি দোষ করেছি, কিন্তু আমি কোনো দুর্ঘটনা ঘটাইনি। তখন আকস্মিকভাবে রবি ওর বোনকে জিজ্ঞেস করলে জানতে পারে সে নাকি ভবানীর অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী ছিল। মেয়েটা প্রথমে চুপ থেকে তারপর সত্যিটা বলতে শুরু করলো। সিদ্ধার্থ শুনে কিছু না বলে হঠাৎ চুপচাপ বেরিয়ে যায়। বন্ধুরা কিছুই বোঝে না এই নীরবতা, এই চাহনি হঠাৎ এমন ভারী কেন। সিদ্ধার্থ একাই গাড়ি নিয়ে ছুটে যায় আদাই কালামের কাছে, সঙ্গে নিয়ে যায় একটা আপেলের বাক্স, গিয়ে বসে তার সামনে। শান্ত গলায় প্রশ্ন করে, কাকা এই আপেলগুলো কি রঙের বলুন তো? আচমকা প্রকৃতি অশান্ত হয়ে ওঠে, দমকা ঝড় উঠে যায় রাস্তায়, আদাই কালামের অটো উল্টে পড়ে যায়। চারপাশ থেকে এক অজানা আর্তনাদ ভেসে আসলো, কিন্তু সিদ্ধার্থ শান্ত, তার চোখে কেবল একটাই প্রশ্ন, এই আপেলগুলো কি রঙের কাকা? আদাই কালাম বলে সবুজ। আর তখনই ভবানীর আত্মা ধেয়ে এসে সিদ্ধার্থকে ছুঁড়ে ফেলে দেয়। তবুও সে থামে না, শেষবারের মতো আবার জিজ্ঞাসা করলো, কাকা ভালো করে বলো এগুলো কোন রঙের আপেল? আদাই কালাম ভয় জবাব দেয়, সবুজ। ঠিক তখনই ঝড় থেমে যায়। সিদ্ধার্থ নিঃশব্দে বক্স ভর্তি আপেল রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। তার মুখে তখন একটাই কথা, সব বুঝে গেছি। সেই রাতে সিদ্ধার্থ একা চলে যায় ভবানীর কবরের কাছে। নিঝুম অন্ধকার, বাতাসে পাতার দোল, আর দূরে জ্বলতে থাকা ফ্যাক্টরির আলোয় দেখতে পেল ভবানী তার কাছে আসছে, নিঃশব্দে ধীরে ধীরে। হাত বাড়িয়ে দিতে চায় সে, কিন্তু সিদ্ধার্থ তাকে উপেক্ষা করে চলে যায় ভবানীর বাড়ির দিকে। ভবানী এইবার আর সহ্য করতে পারে না, পিছন থেকে এসে ওর গলা টিপে ধরল। এই টানাপোড়েনের হাহাকার দেখে ভবানীর বাবা দৌড়ে আসে বাইরে। সিদ্ধার্থ বলে, আমি জেনে গেছি ভবানীর মৃত্যুর জন্য কে দায়ী। ভবানীর বাবা রেগে ওঠেন, বল কে সেই খুনি? তখন সিদ্ধার্থ 2 হাত জোর করে চোখ নামিয়ে বলে, কাকু আমি সেই ছেলে, আমার গাড়ি ওকে ধাক্কা মেরেছিল, ওর মৃত্যু হয়েছে আমার অজান্তে, আমারই ভুলে। তোমার যদি এখন মনে হয় আমায় মেরে ফেলো। এই এক স্বীকারোক্তিতে কেঁপে ওঠে রাতের বাতাস, আর ঘড়ির কাঁটা ফিরে যায় সেদিনের সকালে। ভবানী স্কুটিতে চেপে বাড়ির দিকে যাচ্ছিল, মুখে শান্ত এক হাসি, তার চোখে ছিল হাজারো স্বপ্ন। তবে অন্যদিক থেকে ছুটে আসছিল সেই সবুজ গাড়ি, যার মধ্যে ছিল রবি ও তার স্ত্রী। সেই গাড়ি ভবানীর স্কুটির কাছাকাছি চলে এসেও অদ্ভুতভাবে ধাক্কা দেয়নি, বরং পাশ কেটে চলে যায়। তবে সেই মোড়ে আরেকটা লাল গাড়ি টার্ন নেয়। ড্রাইভিং সিটে ছিল সিদ্ধার্থ। তখন ফোন আসে তার মা জানকীর। সিদ্ধার্থ ফোনটা তোলার সময় সামনের রাস্তা ঠিক মতো না দেখেই অবচেতনে গাড়িটা একটু বামে ঘোরায়, আর তখনই ভবানীর স্কুটিতে লাগে ধাক্কা। ছিটকে পড়ে ভবানী, রক্তে ভেসে যায় রাস্তা, এবং সেটাই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়। এই দৃশ্যটা চাক্ষুষ দেখেছিল দুজন, রবির বোন আর আদাই কালাম। কিন্তু এইখানেই আসে গল্পের মোড়। আদাই কালাম ছিল কালার ব্লাইন্ড, রং চেনার ক্ষমতা নেই তার। সে লাল আর সবুজে গুলিয়ে ফেলে, তাই সে যে গাড়িটাকে লাল দেখেছে সেটাকেই বলেছে সবুজ, আর সেই ভুলে অভিযুক্ত হয়েছে রবি। ভবানীর বাবা প্রতিদিন ছুটে গেছে আদাই কালামের কাছে সে সবুজ গাড়ির সন্ধানে, যেটা আদতেই সবুজ ছিল না। এমনকি কালার ব্লাইন্ড হওয়ার কারণে হসপিটাল নিয়ে যাওয়ার সময় সিগন্যালে রেড লাইটকে সবুজ ভেবে আদাই কালাম একটা বাইকে ধাক্কা মারে। কিন্তু এই সবকিছু থেকে অজানা সিদ্ধার্থ ভবানীকে হসপিটাল নিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থর অশান্ত মুখ, হেল্পিং নেচার এবং ভবানীকে বাঁচানোর অশেষ প্রচেষ্টা দেখে ভবানী ওকে ভালোবেসে ফেলে। এই কারণেই ভবানীর শেষ নিঃশ্বাস অবধি ওর হাত ছাড়তে চায় না। সে একবার হলেও ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল সিদ্ধার্থর সাথে বাকি জীবনটা কাটানোর জন্য, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস এমনই যে তার জন্য সুখের জীবন লেখা ছিল না। এই কারণেই মৃত্যুর পর ভবানী সিদ্ধার্থর ফ্ল্যাটে ফিরে আসে। বাস্তব জীবনেও সে যেমন ছিল ঠিক তেমন ভাবে সে মৃত্যুর পর তার ভালোবাসার পাশে থেকেছে। সে বুঝতে পারে অজান্তে করা ভুলের জন্য সিদ্ধার্থ নিজেকে শেষ করে ফেলতো, তাই ভবানী তাকে সত্যি থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করে গেছে। এই সত্যটা যখন সিদ্ধার্থ রবির বোনের থেকে জানতে পারে, তখনই তার মনে হয় এইটাই সময়, এইবার তাকে ভবানীর বাবার সামনে সত্যিটা স্বীকার করতেই হবে। আর এই জন্যই সে গেছিল আপেলের বক্স নিয়ে। প্রশ্ন করেছিল এই আপেলগুলো কি রঙের। আদাই কালাম তখন সে লাল আপেলগুলোকে দেখে বলেছিল সবুজ। তখনই তার কাছে সব পরিষ্কার হয়ে যায়, সিদ্ধার্থই ছিল সত্যিকারের অপরাধী। অবচেতন অনিচ্ছাকৃত হলেও ভবানী তার গাড়ির ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছিল। ভবানীর বাবা স্তব্ধ হয়ে বসে আছেন, চোখে জল নেই, তবুও ভিতরটা যেন চিৎকার করছে। তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এই ছেলেটাই যে তাকে হসপিটাল নিয়ে গেছিল, যে শেষ মুহূর্তে তার হাত ধরেছিল। আর সেই একই সিদ্ধার্থ এখন তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলছে আমায় মেরে ফেলুন, আমি প্রস্তুত। এই স্বীকারোক্তির সাথে বাতাস স্তব্ধ হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা ভবানীর আত্মা নীরবে দেখছে সবকিছু, কিন্তু ভবানীর বাবা সিদ্ধার্থর দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপর বলেন, সিদ্ধার্থ আমি ভবানীর সৎকার এখনো পর্যন্ত করিনি। এই যে এই কবরটা, সেটা আসলে একটা ছল, পরিবার পরিজনকে দেখানোর জন্য। তার আসল দেহটা আমি আজও সযত্নে রেখে দিয়েছি। এই কথা শুনে সিদ্ধার্থ বিস্ময় জিজ্ঞেস করে, সে কোথায়? ভবানীর বাবা ওকে নিয়ে যায় তার বরফের ফ্যাক্টরির আন্ডারগ্রাউন্ড সেফটি চেম্বারে। একটা ভারী চেন টেনে বের করে আনেন বিশাল এক বরফের চাই, আর সেই বরফের ভিতর ভবানীর দেহ, এখনো অক্ষত, ঠান্ডা, ঘুমন্ত এক দেবীর মতো। এই দৃশ্য দেখে সিদ্ধার্থ হাঁটু গেড়ে বসে পড়ে। তার মুখে একটাই কথা, ভুল হয়ে গেছে। এত বড় ভুল যদি আমি জানতাম, যদি একবার বুঝতে পারতাম। তখনই সে উঠে দাঁড়িয়ে বরফের সেই খণ্ড নিজের উপর ফেলে নিজেকে শেষ করতে যায়। আর পরক্ষণেই ভবানীর আত্মা ঝাঁপিয়ে পড়ে সিদ্ধার্থর দিকে। সে বরফ ফাটিয়ে সিদ্ধার্থকে টেনে সরিয়ে নেয় এবং শেষবারের মতো সিদ্ধার্থর হাত স্পর্শ করে নিজের শরীরটা নিয়ে ধীরে ধীরে উঠে আসে উপরের দিকে। ভবানীর আত্মা বাতাসে ভেসে চলেছে দেহ নিয়ে।
দুজন অবাক হয়ে এই দৃশ্য দেখছে। দূরে রাখা সিদ্ধার্থ লাল গাড়ির দরজা খুলে যায়। ভবানী নিজের দেহ নিয়ে সেই গাড়ির ভেতরে ঢুকে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে গাড়িটা দাউ দাউ করে জ্বলে ওঠে। লেলিহান আগুনের শিখার মধ্যে ভবানীর দেহ, ভবানীর আত্মা, ভবানীর সমস্ত অতৃপ্তি চিরতরে বিলীন হয়ে যায়। গাড়ির আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। সিদ্ধার্থ ভবানীর বাবার বুকে মাথা রেখে ফুঁপিয়ে কাঁদে। ভবানীর বাবাও নিজেকে আটকে রাখতে পারেন না।